ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আজকে 20-22-এর যে মামলা, অর্থাৎ 20-22 ডিএলএড ব্যাচের যে মামলা, সেই ব্যাচের মামলার আজকে শুনানি ছিল হাইকোর্টে। জাস্টিস ধুলিয়ান স্যারের বেঞ্চে এই মামলার হিয়ারিং আজকে হয় এবং বেশ খানিকটা সময়, প্রায় 9 মিনিট সময় ধরে এই মামলার হিয়ারিং চলে এবং সেক্ষেত্রে মীনাক্ষী ম্যাডাম 20-22 ডিলেটের পক্ষ থেকে তিনি বক্তব্য রাখেন। তো এই ক্ষেত্রে এই যে টুইস্টটা ঘটেছিল, আমরা দেখলাম গত হিয়ারিংয়ে জাস্ট হিমাকলি ম্যাডাম একটা পর্যায় পর্যন্ত তিনি শুনেছিলেন, 4-5টি হিয়ারিং করিয়েছিলেন, দেন ইন্টারভিউ ডিরেকশন দিয়েছিলেন। দেন সেক্ষেত্রে আবার কোথাও গিয়ে নতুন একটা বেঞ্চ অ্যাসাইন হয় জাস্টিস বেলা ম্যাডামের বেঞ্চে, তখন শুনানির জন্য ওঠে। দেন পরবর্তী ক্ষেত্রে আবার বেঞ্চ চেঞ্জ হয় এবং একটা নতুন বেঞ্চ অ্যাসাইন করা হয় এবং সেক্ষেত্রে জাস্টিস ধুলিয়ান স্যারের বেঞ্চে বর্তমানে মামলাটা পৌঁছেছে। এখন আমি একটু অন্য অ্যাঙ্গেলে বুঝি, আজকে মামলা সেই অর্থে সেরকম শুনানি হয়নি। বেসিক কয়েকটা এলিমেন্টের উপর মীনাক্ষী ম্যাডাম কথা বলেছেন এবং সেটাকে স্ট্রংলি অপোজ করেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তো সেক্ষেত্রে 20-22 আদৌ বসতে পারবে কি পারবে না সেটা তো ফাইনাল জাজমেন্ট আসবে। আমি তার আগে কয়েকটা কথা একটু বলি। সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই যে একটা সংস্থা, অর্থাৎ স্বশাসিত একটি সংস্থা, তাদের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠবে। তার কারণ হচ্ছে তারা কি করছে, তারা সুপ্রিম কোর্টে কি করছে। সুপ্রিম কোর্টে আজকে 20-22কে বলছে তারা অবৈধ, 20-22কে তারা অবৈধ সেই হিসাবে আজকে আর্গুমেন্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে এক যাত্রায় পৃথক ফল কেন হবে। আমি যদি পিছনে চলে যাই, 14-16 ডিএলএড ব্যাচ, আজকে 20-22-এ যদি কিছু হয়ে যায় তারা কিন্তু নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কারণ 871 জনকে নিয়োগ করে বসে আছে এই মর্মে যে একদম ঠিক, এটা অ্যাডমিটেড ফ্যাক্ট যে যখন কোনো রিক্রুটমেন্ট হয় তার আগে ট্রেনিং কমপ্লিট থাকতে হয়। এটা আমি মানলাম। যদি কোনো বাইরের থেকে কোনো কিছু ব্যাপার থাকতো আমি মেনে নিতাম যে বাইরের থেকে আসছে, অন্য কোনো সংস্থা তারা করছে, কোনো সংস্থা রিক্রুটমেন্ট প্রসিডিওর চালাচ্ছে, আলাদা ব্যাপার। কিন্তু যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের একটা দায়িত্ব যে একজন প্রার্থীকে সঠিক সময়ের মধ্যে তার ডিএলএড কোর্সটি সম্পন্ন করাতে হবে। সেক্ষেত্রে 20-22 যে ডিএলএড ব্যাচ, এই ব্যাচের জুন মাসে এদের কী হলো, জুন মাসের মধ্যে এদের টোটাল প্রসিডিওর কী করলো, টোটাল প্রসিডিওর মধ্যে তাদের রিলিজ অর্ডার বেরিয়ে গেল যে 20-22 সেশনের 2022 সালে জুন মাসের মধ্যে তোমার রিলিজ 30 জুন তোমাদের রিলিজ করে দিতে হবে। অর্থাৎ রিলিজ তাদের করে দিল। স্ট্রং পয়েন্ট এখানে যে তুমি রিলিজ করে দিলে আর সেক্ষেত্রে তুমি কোর্সটা কমপ্লিট করাতে পারলে না। একই সংস্থা, যে সংস্থা টেট কন্ডাক্ট করে, যে সংস্থা ডিএলএড করায়, যে সংস্থা রিক্রুটমেন্ট করায়, সেই একই সংস্থা তার নিজের ব্যর্থতার জন্য 20-22-এর ট্রেনিংটা সম্পন্ন করাতে পারেনি। এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, তাই না? তো সেই সংস্থা তো পারতো যে টাইমে নোটিফিকেশন বেরোচ্ছে, আজকে একটা নোটিফিকেশনের সবাই কাঙ্ক্ষিত অবস্থা থাকে, তো সেখানে গিয়ে সেই সংস্থা সঠিক সময় করাতে পারেনি। অপদার্থতা তার, ব্যর্থতা তার, সে ব্যর্থ বলে আজকে এই ছেলেমেয়েগুলো সাফার করছে। সুপ্রিম কোর্টে মামলা টানার খুব ডিফিকাল্ট, এত পয়সা সেখানে লাগে, সেখানে গিয়ে এই সংস্থা কীভাবে বিপদে ফেলে দিল। অথচ যখন 18-20 সেশনের যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরোলো ডিসেম্বর মাসে, তার আগে তড়িঘড়ি করে রাতারাতি প্রাথমিক শিক্ষা পর্ষদ রেজাল্টের পর রেজাল্ট দিয়ে দিল। 18-20 সেশনটাকে নিয়ে নেবে বলে তারা তড়িঘড়ি রেজাল্ট করে দেন নোটিফিকেশনটাকে তারা দিল। সেক্ষেত্রে একরকম ব্যবস্থা তারা করলো, অথচ এই ছেলেমেয়েগুলো 3 মাসের জন্য সাফার করে গেল। 3 মাসের জন্য তারা অপেক্ষা করতে পারে, তারা নোটিফিকেশন দিয়ে দিল। অথচ তাদের ফল্ট যে তারা জুন মাসে রিলিজ করে দিলেও তারা কিন্তু ওই সমস্ত সঠিক সময়ের মধ্যে ট্রেনিংটুকু কমপ্লিট করানোর ক্ষমতা তাদের নেই। আজকে তার জন্য এই ছেলেমেয়েগুলো সাফার করছে। তো তুমি ভাই এমন একটা সংস্থা, তুমি তোমার পরীক্ষা নিতে তুমি পারো না, তুমি সঠিক সময় রেজাল্ট বের করতে পারো না। প্রত্যেকটা ট্রেনিং কোর্স এই একই জিনিস হচ্ছে। আজকে হাইকোর্ট অর্ডার দিচ্ছে 21-23 সেশনের ক্ষেত্রে যে অমুক সময় মতো তোমাকে নিতে হবে, পারে না। এদের ব্যর্থতা, এদের অ্যাকচুয়ালি এদের থাকাই উচিত না, অন্য কোনো প্রাইভেট সংস্থা দিয়ে করানো উচিত ডিএলএড। যে তুমি এই সময়ের মধ্যে তুমি করাতে পারছো না, কিসের সংস্থা তোমার কিসে? তুমি রিক্রুটমেন্ট অথরিটি, তুমি পরীক্ষা কন্ডাক্ট করাচ্ছ, তুমি সব কিছু করাচ্ছ, তুমি পার্টিকুলার সময় করো না। আজকে যদি 20-22-এর ক্ষেত্রে যদি জুন মাসের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করাতে পারতো সঠিক সময়ের মধ্যে, আজকে এই ছেলেমেয়েগুলো বিপদে পড়তো না। কারণ সেপ্টেম্বর মাসে নোটিফিকেশন বেরিয়েছে, তো 3 মাস আগে এদের শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে গিয়ে একই সংস্থা বিপদে ফেলে দিল। তার ব্যর্থতার জন্য 20-22-এ প্রত্যেকটা ছেলেমেয়ে আজকে বিপদে পড়েছে। তো সেই সংস্থা 18-20 সেশনের জন্য একরকম ফান্ডা বের করছে, এক যাত্রা পৃথক ফল। এবং 14-16 ব্যাচ যেখানে অলরেডি চাকরি দিয়েছে, 871 জন অলরেডি চাকরি করছে সেখানে, সেই জায়গায় আজকে যদি 20-22-এ কিছু অঘটন ঘটে, তাহলে এই 871 জন যারা আছে তারাও বিপদে পড়বে। অর্থাৎ তারা 8 বছর চাকরি করার পরে তারাও কিন্তু আজকে চাকরিচ্যুত হয়ে যাবে। কারণ 871 জন, তারা 11 মাস পরে তাদেরকে সুযোগ করে দিয়েছে এই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন যে সভাপতি মানিক ভট্টাচার্য এবং তৎকালীন তখন যে শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায়, এই দুজন তারা মিলেমিশে এই জিনিসটা করেছে। আজকে কোথাও গিয়ে চাকরি তারা দিয়েছে, এখন গিয়ে তারা 20-22 পিছনে পড়ে গেছে। তখন মনে ছিল না কোর্সটা আমি করাতে পারি, ব্যর্থতাটা আমার, তখন তুমি এদেরকে নিয়ে নিলে।
দেন পরবর্তী কোর্ট অর্ডার দিল, সেখানে গেল, হলো না। পরবর্তী ক্ষেত্রে যে বেঞ্চে গেল, কপালটাও খারাপ 20-22-এর অ্যাকচুয়ালি, যে বেঞ্চ একটুখানি কোথাও গিয়ে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে দেখছিল, আবার নতুন করে বেঞ্চ অ্যাসাইন হচ্ছে, সেক্ষেত্রে মামলাটা গোড়া থেকে শুনানি হবে। তো এক্ষেত্রে পজিটিভ বার্তা একটা আছে 20-22-এর জন্য, সেটা হচ্ছে আজকে কিন্তু মামলা উঠবে বলে এমন একটা ধারণা করা হচ্ছিল না, অনেকটা দূরে ছিল মামলা, সিএলএ 39 নম্বরে ছিল। তো সেই জায়গা থেকে মামলাটা কিন্তু হাইকোর্টে ওঠে, এবং সেক্ষেত্রে হাইকোর্টে যারা মামলাটা লড়েছেন, অ্যাকচুয়ালি গ্রাসরুট থেকে যারা মামলাটাকে তুলে নিয়ে গেছেন ওই পর্যন্ত, তারা কিন্তু সেখানে ছিলেন না। তো সেই অর্থে মীনাক্ষী ম্যাডামের কাছে ততটা অ্যালটমেন্ট অফ ডকুমেন্ট এবং সেই আর্গুমেন্ট তার কাছে হয়তো ছিলেন না, যার জন্য সেই অর্থে অ্যাকচুয়ালি প্রথম দিন মানে ইনিশিয়াল শুনানিটুকুই হয়েছে। পরবর্তী দিনে হয়তো স্ট্রংলি ব্যাপারটাকে বোঝানো হবে যে ব্যর্থতাটা কার, এই স্টুডেন্টগুলো কেন সাফার করবে, সেই ব্যাপারটা যদি উঠে আসবে যখন, তখন হয়তো আবার সেই সিম্পেথিক্যাল গ্রাউন্ড কিন্তু 20-22-এর উপরে পড়বে। কারণ ব্যর্থতা 20-22-এর প্রত্যেকটা ক্যান্ডিডেটের নয়, ব্যর্থতা প্রাথমিক শিক্ষা পর্ষদের, ব্যর্থতা তৎকালীন পর্ষদ সভাপতির, ব্যর্থতা তৎকালীন সেক্রেটারির, ব্যর্থতা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো সেই ব্যর্থতাও 20-22-এর উপর পড়তে পারে না। তো এই ছিল আজকের ভিডিও, সকলকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।